আপনাদের বলা ছিল যে রেশনাল থিংকিং যে মানে whether you have মানে whether you come up with any idea of any research topic এর মাথা এখন নাকি কাজ করছিলেন কেউ চিন্তা করেন এলে একবারে সব ক্রিয়েটিভ থিংকিং সহ রেশনাল এন্ড ক্রিয়েটিভ দুইটা বোর্ড সহ থিংক করার ট্রাই করেন ঠিক আছে আমাদের এখন আমরা মেইন হচ্ছে যে কারণ if you want to come up with some ideas for the research তাহলে আপনাকে rationally think করতে হবে logically and you have to also think as creative way to think করা লাগবে if you say think some out of the box and out of the box যদি think না করেন তাহলে তো মানে how come you generate something মানে something new or innovative তাই না so you have to consider creative thinking as well So, আমরা যদি রিক্যাপ করি আমরা রেশনাল থিংকিং নিয়ে কথা বলেছিলাম রেশনাল থিংকিং এ আমরা যে পয়েন্টসগুলো দেখেছি সেটা হচ্ছে যে নিজের স্ট্রেংথ এন্ড ইন্টারেস্ট লুক এট পাস্ট প্রজেক্ট আইডিয়াস ডিসকাশন এন্ড সার্চিং দ্য লিটারেচার এটা করে মানে উই রেশনালি থিংক করা মানে লজিক্যালি থিংক করা একটা টপিক বের করা আনার জন্য উই হ্যাভ টু ফলো দিস ফোর স্টেপস ঠিক আছে তাহলে দেখেন এটা তো আমরা এক্সপ্লেইন করা হয়েছিল এটা এক্সপ্লেইন করার জন্য ব্রেনস্টর্মিং পার্টটা তাহলে দেখেন আমরা এখন ইন্ডিভিজুয়াল পয়েন্টগুলো দেখি তাহলে কিপিং আ নোটবুক অফ আইডিয়াস notebook of ideas কি মানে write it down at the time তার মানে আপনি যখনই whenever you are visiting somewhere some place ঠিক আছে when you are seeing any anomalies হ্যাঁ যেখানে আপনি কোনো কিছু মানে exceptions দেখতেছেন বা something you are saying যে দেখতেছেন maybe from your past experiences maybe from মানে হ্যাঁ সো আপনার কাছে একটা আইডিয়া কিন্তু আসতেই পারে আইডিয়া ক্যান কাম ফ্রম এনিওয়্যার তাই না সো এই জন্য এখানে মানে emphasizing here যে you should write down those ideas নোটবুকে লিখতে পারেন হ্যান্ডে আপনার সেল ফোন আছে সেখানে নোটস রাখতে পারেন তো এরকম জট ডাউন করার কারণ সবসময় কিন্তু আমাদের মাথায় থাকে না সো লিখে রাখলে দেখা যায় বুকে রাখলে জিনিসগুলো ইজ ইজিয়ার টু রিকল তো আপনি যখন মানে জিনিসটা আস্তে আস্তে দেখবেন যে ছোট ছোট ফ্র্যাগমেন্টস মানে ছোট ছোট জিনিসগুলোকে আপনি যখন একত্রিত করবেন দেখবেন যে ইউ ক্যান ফাইন্ড আউট কি একটা হোল জিনিস পাবেন অনেক সময় মনে হবে যে আচ্ছা এই জিনিসটা তেমন কিছু না আপনি এটা জাস্ট করে রাখলেন আজকে হয়তো একটা কোনো জায়গায় গেলেন সাপোজ ইন ইউর ওয়ার্ক প্লেস বা কোনো ফিল্ড ভিজিট বা কোনো একটা আর্টিকেল পড়লেন পড়ার পর এখান থেকে একটা ফাইন্ডিংস পাইলেন এটা কিন্তু সবসময় আপনার মনে থাকবে না কথাটা বুঝছেন এটা মনে হতে পারে এটা এমন কি জিনিস লিখে রাখবো আর এমন কি না বাট যদি জিনিসটা আপনি দেখা গেল একটা অর্গানাইজ ওয়েতে লিখে রাখলেন যে একটা আর্টিকেলই পড়লেন আর্টিকেলটা পড়ার পর এখান থেকে মেইন ফাইন্ডিংসটা কি ওটা লিখে রাখলেন আর্টিকেলের নামটা আর ইয়েটা এরকম যখন দেখবেন যে 8টা 10টা সেম ফিল্ডের আর্টিকেলস আপনি পড়বেন পড়ার পরে যখন আপনি দেখবেন কি ওই যে মেইন আইডিয়া কনসেপ্টস গুলো ওখান থেকে যে আসছে না মেইন যে যেই কথাটা বলা হয়েছে ওগুলোর সাথে আপনি একটা রিলেশন ক্রিয়েট করতে পারবেন বুঝতে পারছেন the more you read the more relations you will be able to find বুঝতে পারছেন তো ওই জিনিসটাকে বলা হয়েছে যে ইউজুয়ালি মানে আমাদের দেখা যায় রিসার্চের ক্ষেত্রে মানে ইউজুয়ালি আমাদেরকে যেটা বলা হয় যে আমরা এক্সেল একটা এরকম করি বিভিন্ন আর্টিকেলসের যে মেইন পয়েন্টস গুলো কি হোয়াট দ্য ফাইন্ডিংস কি ফাইন্ডিংস ওই জিনিসগুলোকে জট ডাউন করা তারপর বলছে দেন ইউ ক্যান পারসিউ দ্য আইডিয়া ইউজিং মোর রেশনাল থিংকিং টেকনিকস ওই যেটা আমি মাত্রই বলছি যে আপনি জট ডাউন করলেন মানে জট ডাউন শুধু যে আপনি এটা করতে হবে না যেমন আমি যেটা করে এক্সেল শিটে মেইনটেইন করি এক্সেল শিটে হোয়াট আই ট্রাই টু ডু যে আর্টিকেলটা পড়লাম সেই আর্টিকেলের নাম কে রাইটার এবং এটার কি ফাইন্ডিংসটা কি এবং এখান থেকে কি বলছে মেইন কথাটা ওই জিনিসটা লিখে রাখলাম তারপরে এরকম যখন 10টা আর্টিকেল আমি করলাম 10টা আর্টিকেল করার পরে তখন একটা দেখবেন যে আপনি একটা রিলেশন ফাইন্ড করতে পারবেন ওইটাই বলছে ইউ ক্যান পারসিউ দ্য আইডিয়া ইউজিং মোর রেশনাল থিংকিং টেকনিকস বুঝা গেছে ব্যাপারটা তখন দেখবেন যে আপনি একটা রিলেশন বের করতে পারতেছেন বা এখান থেকে আপনি একটা নতুন মানে 10 জন 10টা কথা বলছে সেটা যদি একত্রিত করেন মিলান তাহলে কি এখান থেকে ডেফিনেটলি নতুন কিছু বা বেটার কিছু বের আসবে না বুঝতে পারছেন ব্যাপারটা এখানে যেটা বলছে যে এক্সপ্লোরিং পার্সোনাল প্রেফারেন্সেস ইউজিং পাস্ট প্রজেক্টস তো পার্সোনাল প্রেফারেন্সেস হ্যাঁ ডেফিনেটলি আপনার নিজস্ব কিছু মতবাদ থাকবে অবশ্যই ইউ মাস্ট হ্যাভ সাম মানে ইওর ওন অপিনিয়ন্স রাইট সো এখানে দেখা যাচ্ছে যে টু এক্সপ্লোর ইওর পার্সোনাল প্রেফারেন্সেস ইউজিং পাস্ট প্রজেক্ট রিপোর্টস ফ্রম ইওর ইউনিভার্সিটি সো আপনি যখন একটা ইউনিভার্সিটি লেভেলে কোনো কিছু করতেছেন সাপোজ ইউ আর ডুইং ইট অ্যাট ইওর ইউনিভার্সিটি লেভেল
সো পাস্ট প্রজেক্ট যারা কাজ করে গেছে ডেফিনেটলি এবং কিছু একটা মানে ইনসাইটফুল আছে ঠিক না? ধরেন আপনি যে কোনো একটা কোম্পানি নিয়ে করলেন, সাপোজ কোনো একটা ব্যাংক নিয়ে করলেন বা কোনো একটা এফএমসিজি প্রাণ নিয়ে করলেন, তো প্রাণের যে পাস্ট রিপোর্টগুলো আছে ওইটা যদি গো থ্রু করেন তাহলে কি আপনি মানে ডেফিনেটলি কিছু ইনফরমেশন পাবেন। তো ওই জিনিসটাই বলা হচ্ছে যে ওই জিনিসগুলো দেখার পরে যে পাস্ট প্রজেক্ট রিপোর্টস আছে ওগুলা থেকে ফ্রম ইওর ওন অপিনিয়ন্স এন্ড ফ্রম ইওর ওন জাজমেন্টস ইউ ক্যান কাম আপ উইথ কি ডিফারেন্ট থটস বা ডিফারেন্ট আইডিয়াস, যেটা দিয়ে ইউ ক্যান কাম আপ উইথ আ রিসার্চ টপিক। আমরা কিন্তু ডিপলি যাচ্ছি কারণ আমাদের তো মূলত হচ্ছে যে রিসার্চটা করবো, রিসার্চ শুরু করার জন্য যেটা দরকার উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ক্রিয়েট দ্য থট প্রসেস, তাই না? তো থট প্রসেসটাই যদি আমি ক্রিয়েট না করতে পারি হাউ ক্যান আই ডু দ্য রিসার্চ, রাইট? তো আমার থট প্রসেসটা ক্রিয়েট করা লাগে কিভাবে না, আপনি বলতে পারেন স্যার আমি হুট করে আমার একটা আইডিয়া করতে গিয়ে আমি কিভাবে করবো, কেন করবো? সো দিস আর দ্য স্টেপস ইউ হ্যাভ টু ফলো। এগুলো করলে ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু মানে come up with a topic or an idea how to do research. However, by examining the report list, you will begin to understand those project characteristics that are important to and with which you feel comfortable. And সব তো দরকার নেই, ফাইন্যান্সের হতে পারে, মার্কেটিং রিপোর্টটা ফাইন্যান্সের হতে পারে, মার্কেটিং হতে পারে, এইচআর এর হতে পারে, so many things. But you have to try to find out যে আমার জন্য আমার রিলেভেন্ট কোনটা, which actually আমি যে টপিকটা নিয়ে কাজ করব বা সবগুলো হতে পারে, মানে আমি যদি সব ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি সবগুলো হতে পারে। বাট রিসার্চে সবসময় ট্রাই করা উচিত হচ্ছে, রিসার্চে যেটা বলা হয় যে ট্রাই টু মেক দ্য স্কোপ ন্যারোয়ার। কারণ আপনি যখন ব্রড রাখবেন তখন জিনিসটা কিন্তু অনেকটা ভেগ হয়ে যায়, বুঝতে পারছেন? যে আপনি এখন বললেন যে আমি সব ইউনিভার্সিটিতে বাংলাদেশে কাজ করবো বা সব ব্যাংকে বাংলাদেশে কাজ করবো, দ্যাট বিকামস ডিফিকাল্ট। কারণ বাংলাদেশের ব্যাংকিং এর মধ্যে তো অনেক সেক্টর আছে বা ব্যাংকিং এর মধ্যে অনেক ডিভিশনস আছে, তাই না? অনেক ইসলামিক ব্যাংকিং আছে, জেনারেল ব্যাংকিং আছে, মাল্টিন্যাশনাল আছে, লোকাল আছে, এর মধ্যে আবার অনেক ডিভিশনস আছে, ঠিক কি না? So it's not always easy যে আপনি যদি একটা জেনারেলাইজ করে ফেলেন। জেনারেলাইজ মানে কি? আপনি যখন ব্রড কনসেপ্টে চলে যাবেন মানে ইউ আর কনসিডারিং অল দ্য ব্যাংকস, মানে আই মিন ইউ আর কনসিডারিং অল দ্য ব্যাংকস, তাই না? তো অল দ্য ব্যাংকস যদি যান সেক্ষেত্রে কিন্তু ইট গেটস বিট ডিফিকাল্ট। ওইটা না করে আপনি চিন্তা করেন যে ঠিক আছে আমি ইসলামিক ব্যাংকিং এর উপরে করব। ইসলামিক ব্যাংকিং কি জিনিসটা ন্যারো ডাউন হয়ে গেল না? ইসলামিক ব্যাংকিং সবাই ফলো করে না, ফিউ। ওই জিনিসটার উপরে আপনি একটা রিসার্চ করবেন। এই জন্য বলা হচ্ছে যে টু ন্যারো ডাউন ইওর স্কোপস, তাহলে ইটস ইজিয়ার টু ফাইন্ড আউট। কারণ আমরা ফার্স্টে কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে ইটস মোর লাইক ফাইন্ডিং জুয়েলস ইন দ্য সি। তাহলে আপনি যত টেরিটরিটা ভাস্ট রাখবেন তত তো জিনিসটা ডিফিকাল্ট হবে, কি বুঝছেন ব্যাপারটা? তো যত ন্যারো ডাউন করতে পারবেন তত ইজিয়ার যে ফাইন্ড আউট করাটা ইজি হবে। ডিসিশন মেকিংটাও কমপ্লেক্স হয়ে যাবে স্যার। হ্যাঁ, ডিসিশন মেকিংটা তো কমপ্লেক্স ইজি। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আপনার হচ্ছে যে মানে আপনি রেজাল্টের উপরেই তো ডিসিশনটা মেকিং করবেন। রেজাল্টটাই যদি ভেগ হয় তাহলে পরবর্তী স্টেপটা যেটা নেবেন সেটা তো আরো ভেগ হবে বা ওইটার রেজাল্টের উপরে বেস করে। আচ্ছা, এবার দেখেন রিলেভেন্স ট্রিজ এর কথা কি বলছে। রিলেভেন্স ট্রিজ may also prove useful in generating research topics. রিলেভেন্স ট্রিজ কি আছে? যে আমরা রিলেভেন্স ট্রিজ যেগুলো দেখেছি যে তারপর একটা রিলেভেন্ট যে শাখা প্রশাখা আছে। রিলেভেন্ট ট্রিজ বলতে যে শাখা প্রশাখা আমরা যে ধরে নিছি যে আমরা সব মানে এটা রিলেটেড, এই টপিক রিলেটেড যা আছে সবগুলোকে আমরা ধরে আমার অনেক কিছু ইন্ডাস্ট্রি রিপোর্ট হতে পারে, অনেক কিছু হতে পারে। এই রিলেভেন্ট ট্রিজগুলোকে আমি ইউজ করে ইট ক্যান অলসো হেল্প মি টু জেনারেট রিসার্চ টপিকস। আমি আমাদের ফিল্ডও ট্রাই করে দেখতে পারি, সমস্যা নেই। আমি যদি একটা কোনো সে ব্যাংকিং নিয়ে কাজ করতেছি, আই ক্যান কনসাল্ট দোজ যারা নাকি যে অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে কাজ করে, যারা মানে অ্যাকচুয়ালি ডিরেক্ট ফেস কাস্টমার ফেস করে, তাদেরকে নিয়ে আমি কাজ করি পারি। তারা আমাকে ডিরেক্ট ইনসাইটফুল ইনফরমেশন দিতে পারবে। আমি নিজে করার চেয়ে তো এটা ইয়া না। এই ধরনের যখন ইয়াগুলো করবো, রিলেভেন্ট ট্রিজ যে ক্লাস আমি ফলো করবো, এটা হেল্পস। মানে সোজা কথা যেখানে যতটুকু ইনফরমেশন পাওয়া যায় ম্যাক্সিমাম আই উইল ট্রাই ফর দ্যাট। বুঝা গেছে? As you proceed down the sub branches, more ideas are generated and recorded. It's more like a tree. মানে একটা তো হচ্ছে মেইন ট্রি, তাই না? মেইন ট্রি হয়ে সাব ব্রাঞ্চেস, একটা ব্রাঞ্চেস আছে না? তো এরকম সাব ব্রাঞ্চেসে যখন যাবেন আরো কিন্তু আপনার আইডিয়াস আসবে, তাই না? যত আপনি যাচ্ছেন সাব ব্রাঞ্চেসে যাচ্ছেন আইডিয়াস আরো জেনারেট হচ্ছে। তো এইটা রিলেটেড যে সাব ব্রাঞ্চেস গুলো আছে, আমি যেটা বলে দিতে চাইলাম যে অনেক কিছু হতে পারে, ইন্ডাস্ট্রি রিলেটেড হতে পারে, ট্রেড রিপোর্টস হতে পারে। নট নেসেসারি শুধু জার্নালি আপনি দেখবেন, আর্টিকেলস দেখবেন, ব্যাপারটা তা না। আপনি ইন্ডাস্ট্রি রিপোর্টস দেখেন, আপনি ট্রেড রিপোর্টস দেখেন, আপনি নিউজ পেপারস দেখেন যেগুলো ডেইলি উইকলি, এরাও তো অনেক কিছু দেয়। তো আপনি ইন্ডাস্ট্রি এক্সপার্টস যারা আছে তাদের সাথে কনসাল্ট করেন। ইভেন ইউ ক্যান অলসো কনসাল্ট দোজ হু আর ডিরেক্টলি ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য কাস্টমার্স। বুঝতে পারছেন?
So you have to go down the branches. তার মানে আপনি যত ডিটেইলে যেতে পারবেন, things should be scope, narrow should be scope, মানে ফানেলটা হবে ন্যারো এবং you have to try to get into deeper. বুঝছেন ব্যাপারটা? জিনিসটা ন্যারো হবে but you try to get into deeper. তাহলেই you will be able to find the মানে new idea or innovation. বুঝতে পারছেন? It's more like a funnel type. যে আপনি broad এর থেকে আস্তে আস্তে আপনি ন্যারোতে আসতে হবে, ন্যারো হতে আসার পরে you have to go get into deeper. বুঝছেন ব্যাপারটা? So that's why they're saying যে হ্যাঁ relevance trees এর through মানে if you go through the sub branches, it will be easier to come up with মানে digging for your ideas. This can then be examined and a number selected and combined to provide a research idea. So তার মানে কিন্তু আপনি চিন্তা করেন আপনি টপিক বের করার আগে কিন্তু একটা রিসার্চ করে ফেলছেন. That's kind of a research as well. Got the point? আপনি কি নিয়ে রিসার্চ করবেন, রিসার্চ ওই জিনিসটা বের করার জন্য আপনি রিসার্চ করে ফেলছেন. রাইট? মানে আপনি সব ধরনের রিপোর্ট দেখলেন, আপনি আপনার এই রিলেটেড আর্টিকেল মানে জার্নালস দেখলেন, জার্নালস দেখার পরে আপনি ট্রেড রিপোর্ট দেখলেন, ইন্ডাস্ট্রি রিপোর্ট দেখলেন, বিভিন্ন কোম্পানির সাথে মানে ডিসকাস করলেন, কনসাল্ট করলেন, ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে কনসাল্ট করলেন, যারা ফিল্ড ফোর্সে কাজ করতেছে তাদের সাথে কনসাল্ট করলেন। মোটামুটি করার পরে আপনি একটা মোটামুটি ইউ হ্যাভ গট অ্যান আইডিয়া, ওই আইডিয়া থেকে ইউ হ্যাভ অলরেডি ডিড ইওর রিসার্চ, সো নাও ইউ নো হোয়াট টু ডু কাম আপ। মানে এখানে মানে আমার গ্যাপস গুলো কোথায় আছে, মেইনলি টু ট্রাই টু আইডেন্টিফাই দ্য গ্যাপ, রিসার্চ গ্যাপ, যেটাকে খুব ইজিলি মানে বলা হয় সব সময় দিস ইজ লাইক লুক্রেটিভ রিসার্চ গ্যাপ। এই রিসার্চ গ্যাপটাই হচ্ছে আমাদের আসল। এই রিসার্চ গ্যাপ উইল লিড টু আস টু দ্য ইনোভেশন। কারণ এটা গ্যাপ আছে মানে লিটারেচারে বলেন, মার্কেটে বলেন, ইন্ডাস্ট্রিতে বলেন, দেয়ার ইজ দিস গ্যাপ। এই গ্যাপটাকে পূরণ করাটা হচ্ছে আপনার কাজ। গ্যাপ যে পূরণ করে ফেলছে, নতুন করে রেপ্লিকেট করার তো কিছু নাই, মানে ইউ ক্যানট, there is no point of doing the same thing over and over again. So you have to come up with something new. So নিউটা কি, এই গ্যাপটা যখন ফিল আপ করবেন, এই গ্যাপটা যা আছে এই গ্যাপটা আপনাকে ফিল আপ করতে হবে। যে এই ইনফরমেশনটা মার্কেটে নাই, এই ইনফরমেশনটা মার্কেটে দিলে জিনিসটা আলটিমেটলি সবাই গ্রহণ করবে। স্যার এটা কি পয়েন্ট আকারে দিতে হবে নাকি ডেসক্রিপটিভ ভাবে জিনিসটাকে তুলে ধরতে হবে? যে এটা আপনি রিসার্চ তো একবারে এক পয়েন্টে দিতে পারবেন না, ইটস সো মেনি থিংস। মানে আপনি যখন একটা বড় রিসার্চ করবেন, মানে হ্যাঁ ফাইনালি তো আপনার যেটা লিখতে হবে সেটা তো মানে মেইন যে ইয়াটা সেটা আপনি পয়েন্টটা মানে ইয়াতে দিবেন 3-4 লাইনের মধ্যে। যেরকম আপনার ওই ইয়াটা থাকে, যে বুলেট পয়েন্টস থাকে, যেখানে একটা আর্টিকেলতে আপনার ওই ফার্স্টে একটা ই থাকে যে এটা গ্যাপটাকে আমি আর কি হাইলাইটসটা করব কি, মানে বুলেট আকারে নাকি প্যারাগ্রাফ আকারে? প্যারাগ্রাফ বলতে 3-4 লাইনের মধ্যে, একদম ডিরেক্ট বুলেট তো আর করা যায় না, 3-4 লাইন এরকম, 2-3 লাইন এরকম। ফার্স্টে কিন্তু একটা সামারি থাকে, মানে আপনার যে কোনো একটা কিসের আর্টিকেল আপনি যদি দেখেন যে কোনো একটা সামারি থাকে, এর ইন্ট্রোডাকশন, এটা কি করা হয়েছে, কোন ইয়াটা ফলো করা হয়েছে, এখান থেকে ফাইন্ডিংস কি, ওটা দেখে আর কি। তারপরে ফাইনালি the most thing, the $1 million stuff that we have to do is brainstorm. And then of the দিন শেষে যাই করি না করি brainstorming করবেন। তো আমি সব পাইলাম, রিসার্চ পাইলাম, রিপোর্ট পাইলাম, অনেক তথ্য পাইলাম, সব কিছু পাইলাম, আমার টপিকও সিলেক্ট করলাম, কিন্তু আমি নিজে কিছু আইডিয়া মানে থিঙ্ক করতে পারতেছি না বা ব্রেইনস্টর্মিং করতে পারতেছি না, তাহলে তো লাভ হবে না, তাই না? যেটা করতে হবে যে টু জেনারেট এন্ড ডিফাইন রিসার্চ আইডিয়াস, ইট ইজ বেস্ট আন্ডারটেক উইথ আ গ্রুপ অফ পিপল, অলদো ইউ ক্যান ব্রেইনস্টর্ম অন ইওর ওন। এই জন্য কিন্তু বলে দেখেন যে রিসার্চ পেপারগুলো যে পাবলিশ হয় সাধারণত দেখবেন কিন্তু একজন করে না, কেন? ইউ নিড মোর ব্রেইনস, দ্য বেটার, মানে যত মাথা আপনি ইনক্লুড করবেন, দ্য মোর হেডস দ্য বেটার, কারণ বেটার আইডিয়াস কামস ইন, বেটার এক্সপিরিয়েন্সেস কামস ইন। তো সবাই মিলে কিন্তু চাই করে যে পুট সামথিং অন দ্য টেবল, বুঝতে পারছেন? যে ওইটার মধ্যে তাদেরও কিছু আইডিয়া মানে শেয়ার, মানে দে অলসো শেয়ার দ্য এক্সপিরিয়েন্সেস। তো দেখবেন একা কিন্তু খুব কম রিসার্চ পেপার লেখা হয়েছে, বা একা হয় না, সাধারণত 3 জন 4 জন 5 জন এরকম মিলে পড়ে। এটাই বলা হচ্ছে যে ইট ইজ বেস্ট টু আন্ডারটেক উইথ আ গ্রুপ অফ পিপল, কারণ আপনার অনেক ধরনের সাপোর্ট লাগতে পারে একটা রিসার্চ করার ক্ষেত্রে। ইজ নট ইজি, কারণ একজন ধরেন ডেটা কালেক্ট করলো, একজন ওটার রেজাল্ট অ্যানালাইসিস করলো, কেউ হয়তো স্ট্যাটিস্টিক্সে ভালো, সেই জিনিসটা সে দেখলো, আবার কেউ হয়তো লিটারেচারে ভালো, লিটারেচার রিভিউতে সে লিটারেচার রিভিউটা করলো। সো মেনি স্টেপস, এতগুলো স্টেপসকে কম্বাইন করা একার পক্ষে সামটাইমস ইট গেটস ডিফিকাল্ট। স্যার আমরা যখন রিসার্চ করব এরকম ভাবে কি আমরা নিজের একটা গ্রুপ? হ্যাঁ অবশ্যই why not, মানে টু আ গ্রুপ অফ পিপল, মানে আপনারা যদি ফ্রন্ট কাম আপ, মানে একা তো ইজ নট, রিসার্চ ইজ নট মানে সোল থিং, মানে একা করার জিনিস না, এটা সবার হেল্প নিয়েই মানে করা লাগে। আপনারা 5 জন মিলে একটা ধরেন আপনাদের ক্লাস অনুযায়ী যতজন মানে যে কতজন আছেন সেটা মিলে একটা গ্রুপ করলেন, 4 জন করে একটা গ্রুপ করলেন, বা 5 জন করে একটা গ্রুপ করলেন, ওরা আপনারা ভাবে একটা প্রজেক্ট বানাবেন সবাই মিলে, ওটার একটা মানে রিসার্চ প্রজেক্ট, মানে আমি তো ওই ইয়াটা দেখাইছি ওভাবে রিসার্চ প্রপোজাল বানাবেন, প্রজেক্ট বা রিসার্চ প্রপোজাল, যেটা নিয়ে আমরা রিসার্চ করতে পারি কিনা।
তারপর দেখেন কি বলছে, হাউ টু ডিফাইন এ প্রবলেম অ্যাজ প্রিসাইজলি অ্যাজ পসিবল। দেখছেন আমি যে কথাটা বললাম প্রিসাইসলি, প্রিসাইজ এন্ড ন্যারো ডাউন করা ইজ মোর লাইক সিমিলার। প্রিসাইজ মানে কি একদম স্পেসিফিক, ট্রাই টু বি মোর স্পেসিফিক, কি বলতে চাচ্ছ, নট ভেগ। কারণ আপনি যে টাইটেলটা থাকবে এই টাইটেলের মধ্যে একটা ওয়ার্ডও কিন্তু অনেক কিছু মিন করে, বুঝতে পারছেন? আপনি প্রত্যেকটা ওয়ার্ড ইউ টু চুজ ওয়াইজলি, যে অ্যাকচুয়ালি হোয়াট ডাজ ইট মেক, আদারওয়াইজ ওটা একটা শাখা বের হয়ে যাবে। হ্যাঁ, খুবই কিন্তু প্রেসাইজ হতে হবে। এই জন্য দ্যাটস ওয়াই আই এম ট্রাইং টু সে, যেটাই করেন মানে আপনি ছোট হোক জিনিসটা, অল্প মানে মানে পরিসরটা ছোট হোক, কিন্তু যাতে মানে আপনার ইনোভেটিভ হয়, যাতে সামথিং দ্যাট অ্যাডস ভ্যালু, বুঝতে পারছেন? সো প্রেসাইজ হতে হবে, স্কোপটা ন্যারো ডাউন হতে হবে, না মানে প্রেসাইজ হতে হবে। প্রবলেম দেখেন, আস্ক ফর সাজেশনস রিলেটিং টু দ্য প্রবলেম। তার মানে এখন হচ্ছে যে আমার ফার্স্ট অফ অল যে গ্যাপটা মানে কি, গ্যাপ মানে কি, রিসার্চ গ্যাপটাই কি একটা প্রবলেম হয়ে গেছে। গ্যাপ ইটসেলফ ইজ আ প্রবলেম। তার মানে আপনি যখন গ্যাপটা রাখতেছেন, ওই গ্যাপ ইটসেলফ ইজ আ প্রবলেম। সো ওই প্রবলেমের অ্যানসার করাটাই হচ্ছে আপনার রিসার্চের মূল, মানে আস্ক ফর সাজেশনস রিলেটিং টু দ্য প্রবলেম। তো প্রবলেম এটা আপনি আইডেন্টিফাই করলেন, তারপরে ধর আপনি আপনার যে আপনার সুপারভাইজার আছে বা আদার মানে প্রফেসররা আছে বা ইন্ডাস্ট্রি এক্সপার্টরা আছে, তাদের কাছে গেলেন, স্যার আমি অ্যাকচুয়ালি এটা ফাইন্ড আউট করছি এন্ড ইট হ্যাজ বিন প্রুভেন যে এই গ্যাপটা অলরেডি আছে, এই প্রবলেমটা অলরেডি আছে। সো হোয়াট ক্যান আই ডু, বা কিভাবে শুরু করতে পারি টু ফিল আপ দিস গ্যাপ। সো প্রবলেম ইটসেলফ ইজ আ গ্যাপ, রাইট? ওই গ্যাপটা যে আছে ওইটাই প্রবলেম। যেমন ধরেন যেমন ধরেন এখন অনেকগুলো গ্যাপ হতে পারে। গ্যাপ মানে কি, মানে এখন ধরেন আমরা জানি না যে মানে ধরেন মানে এই নেক্সট ফিউচার যে টেকনোলজি আসছে, ধরেন ব্লকচেইন বা বিটকয়েন, হ্যাঁ, তো এইটার ইম্প্যাক্টটা আমাদের সোসাইটির উপরে কি করবে সাপোজ ধরেন, বা আমাদের এই যে মানে মানে পেপারলেস মানি যেটা আমরা বলছি পেপারলেস মানি, আমাদের কিন্তু আস্তে আস্তে দেখতেছি আমরা কিন্তু পেপারলেস হয়ে যাচ্ছি, হচ্ছে না? বিকাশ আসতেছে, মোবাইল ব্যাংকিং আসতেছে, ডিজিটাল ব্যাংকিং আসতেছে, মানে উই আর পেপারলেস হচ্ছে আস্তে আস্তে। এখন কিন্তু ইজিলি একটা মোবাইল থেকে এখন আপনার যাওয়ার দরকার নাই, আপনি ইজিলি ফান্ড ইএফটি এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করে দিতে পারেন, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, তাই না? আপনার যা লাগতেছে না। তো কি জিনিসগুলো পেপারলেস হয়ে গেছে না, ডিজিটাল টেকনোলজি। তার মানে এখানে কিন্তু এখনো কি আমরা জানি যে এটার ইম্প্যাক্টটা কি, মানে এটা আমি জানি এটা ভালো, কিন্তু কতটুকু ভালো, কি ভালো এটা তো জানি না, বা এটার অ্যাকচুয়াল ইম্প্যাক্টটা কি এটা কি আমি জানি? তো আমাকে এই জিনিসটা কিন্তু একটা গ্যাপ মার্কেট, কথাটা বুঝছেন? তার মানে এই জিনিসটা আমাকে we have to try to find out. So that's a problem. I don't know how it is actually impacting. আমি বুঝতেছি ভালো, বাট কতটুকু ভালো, কি ভালো, you have to be specific. এই জিনিসটা বোঝার জন্য যে আমার আস্তে আস্তে কারেন্সিটা পেপারলেস হয়ে যাচ্ছে, ইলেকট্রনিক কারেন্সি হয়ে যাচ্ছে, কার্ডস, বিকাশ, মোবাইল ব্যাংকিং, পেপারলেস। তো পেপারলেস যদি হয়ে যায় তাহলে পেপারলেস মানিটা how it is going to impact, বুঝতে পারছেন? ইম্প্যাক্টটা ভালো পজিটিভ আছে, অবশ্য খারাপ কিছু দিক থাকতে পারে, তো সব জিনিসগুলোই উঠে আসবে। যেরকম হাউ টু দেখেন যে ব্রেইনস্টর্মিং, রেকর্ডিং অল সাজেশনস অর অবজার্ভিং দ্য ফলোইং রুলস। এই রুলসগুলো ফলো করে আপনি ইউ ক্যান রেকর্ড অল দ্য সাজেশনস। নো সাজেশন শুড বি ক্রিটিসাইজড অর ইভ্যালুয়েটেড ইন এনি ওয়ে বিফোর অল আইডিয়াস হ্যাভ বিন কনসিডার্ড। তার মানে শুধু একটা না, প্রত্যেকটা সাজেশন সবার থেকে যে সাজেশনগুলো নিয়েছেন আপনার প্রফেসর, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, ফিল্ড ফোর্স পার্সোনাল যারা আছে, সবার সাজেশনগুলো একত্রিত করে ইউ শুড থিঙ্ক। কারণ রিসার্চটাই হচ্ছে যে সব কিছুর একটা মানে অ্যাকুমুলেশন করে ওই জিনিসটার একটা ওখান থেকে আউটকাম বের করে নিয়ে আসে, বুঝতে পারছেন? ওইটা করবেন। অল সাজেশনস হাউএভার ওয়াইল শুড বি রেকর্ডেড এন্ড কনসিডার্ড। ওয়াইল মানে কি, দেখা যায় একজন একটা খুব মানে হাস্যকর একটা সাজেশন দিচ্ছে, মানে এরকম আর কি, মানে এটা আপনি মনে হচ্ছে এরকম একটা ফালতু কথা বলছে এরকম ব্যাপারটা, কিন্তু না, ওইটা ইউ হ্যাভ টু কনসিডার, শুড বি রেকর্ডেড এন্ড কনসিডার। ওই ফালতু কথা থেকে দেখতে পারেন যে অনেক ভালো কিছু চলে আসতে পারে, বুঝতে পারছেন ব্যাপারটা? এখন আপনার মনে হচ্ছে ফালতু, কিন্তু দেখবেন যে অনেক সময় আছে না যে দেখবেন যে মানে যারা যে ইনোভেটিভ, মানে এটা আপনারা বিউটিফুল মাইন্ড মুভিটা দেখছেন কিনা আই ডোন্ট নো, দেখছেন কেউ কিনা, ইউ হার্ড অ্যাবাউট দিস বিউটিফুল মাইন্ড মুভি? এখানে একটা ইকোনমিক্সের একটা ইয়া থাকে, সো হি ইজ এ পিএইচডি ক্যান্ডিডেট। সো সে হচ্ছে এমন একটা ওই যে তার হচ্ছে যে মার্জিনাল ইউটিলিটি, এই ইয়াটা সে আবিষ্কার করছে এবং এর জন্য সে নোবেলও পাইছে, বুঝছেন? তো হি ওয়াজ লাইক এরকম ছিল, মানে এর উল্টাপাল্টা খালি মানে কথা বলতাম, মানে ঠিক আছে? তো তার যে প্লেয়ারমেট যা ছিল তারা দেখা গেছে যে 4 বছরে অনেক দূর আগে গেছে, মানে খুব আইডিয়াল স্টুডেন্ট, খুব ভালো, কিন্তু তার থট প্রসেসটা ছিল একদম মানে বিচ্ছিন্ন ভাবে,
মানে সে খালি ওই জিনিসটা নিয়ে থিঙ্ক করতো, প্রফেসরও তার উপরে বিরক্ত হইতো যে তুমি কি কাজ করতেছো, তোমার পিয়াররা দেখো যে তারা কত সুন্দরভাবে আগে তাদের রিসার্চ নিয়ে তারা কত আগায় গেছে, মানে দে আর অলমোস্ট অ্যাবাউট টু কমপ্লিট देयर পিএইচডি, আর তুমি এখনো 3 বছর হয়ে গেছে, তুমি এখন মতো মানে কোনো একটা শুরু করতে পারলা না হিসাবে। কিন্তু সে তো শুরু তো যখন থেকে করছে, ফাইনালি এন্ডেড আপ সে অনেক দেরিতে শেষ হয়েছে তার, মানে তার ইয়ারা দেখা গেছে 3-4 বছর শেষ করছে, সে তার 6-7 বছর লেগে গেছে, বাট হি কেম আপ উইথ দিস মার্জিনাল ইনফিনিটি এন্ড এটা ফর দিস রিজন হি গট দ্য নোবেল। এরকম একটা ব্যাপার, কোনো আইডিয়া কি ছোট করা যাবে না, মানে হয়তো আপনার এখন মনে হচ্ছে যে এটা কোনো একটা ফালতু কথা, ও যা বলতেছে মানে নো, বাট ইউ শুড কনসিডার এভরিথিং। Give you all the suggestions and explore what is meant by each. প্রত্যেকটা সাজেশনস আপনি নেবেন, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি ওভারলুক করেন, একসাথে কমপ্লিট করার পর আপনি দেখতেছেন যে না এটা আমার সাথে যাচ্ছে না, তখন ইউ ক্যান জাস্ট মানে ইরেজ মানে ওটা অমিট করতে পারেন বা ওটা আপনি ওভারলুক করতে পারেন। Analyze the list of suggestions and decide which appeal to you most as research ideas and why. তো আপনারা দেখতে হবে যে আপনি রিসার্চ করার পরে যে কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি অ্যাপিল করতেছে to most and research why, ওখান থেকে you finally decide that হ্যাঁ this will be my research topic। আর রিসার্চ টপিক কোনো ফিক্স না, এটা হচ্ছে যে আপনি রিসার্চ টপিকটা এটা আস্তে আস্তে ওভার টাইম চাইলে চেঞ্জও করতে পারেন, দ্যাট ক্যান বি রিফাইন্ড, বুঝা গেছে, দ্যাট ক্যান বি রিফাইন্ড, মানে দ্য মোর ইউ গো ইনটু ডেপথ, আপনার যদি মনে হয় যে ইট নিডস রিফাইন করা দরকার। পরের টপিকটাই বলতেছে, দেখেন তো রিফাইনিং রিসার্চ আইডিয়াস, ঠিক আছে। এখানে দেখেন এই যে এখন আমরা বলতেছি যে রিফাইন কেমনে করব রিসার্চ আইডিয়া, একটা তো বের করলাম, এখন এটাকে রিফাইন কিভাবে করা যায়, হাউ উই ক্যান রিফাইন দিস। তো রিফাইন যদি বলে থাকি তাহলে ইট ইনভলভস একটা ডেলফি টেকনিক, এটাকে কি বলা হয়, ডেলফি টেকনিক। ডেলফি টেকনিকের আন্ডারে বলা হচ্ছে ইট ইনভলভস ইউজিং আ গ্রুপ অফ পিপল who are either involved or interested in the research idea to generate and choose a more specific idea. Definitely মানে একটা গ্রুপ অফ পিপল কে ইনভলভ করা, যে 4-5 জন আপনারা ইনভলভ হলেন, ইনভলভ হওয়ার পরে who are either involved, হয়তো ওই রিলেটেড ইনভলভ বা এই টপিকটার উপরে ইন্টারেস্টেড, যে ইন্টারেস্টেড না তাকে নিয়ে তো লাভ নাই, বা যে এই ব্যাপারটাতে ইনভলভ না তাকে যদি আপনি ইনভলভ করতে চান, দ্যাট উইল বি প্রবলেম, দ্যাট উইল ক্রিয়েট প্রবলেম। আমি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নিয়ে কাজ করতে রাজি না, আমার ইন্টারেস্ট অন্য জায়গায়, তা আমি তাকে যদি ইনভলভ করি তাহলে দেখেন তো বেটার কিছু আসবে না। তো এখানে চিন্তা করতে হবে কারাদের এই ধরনের এই সিমিলার ইন্টারেস্ট আছে, সিমিলার ইন্টারেস্টে কারা আছে, এই সিমিলার ইন্টারেস্টের লোক আপনার বের করতে হবে, আইডেন্টিফাই করে who are either involved or interested in the research idea to generate and choose a more specific idea। ওখান থেকে আপনি জিনিসটা বের করে নিয়ে আসতে হবে যে আরো স্পেসিফিক কিভাবে করা যায়। তো এখানে যেটা বলছে যে ডেলফি টেকনিকের আন্ডারে to brief the members of the group about the research idea, so আপনাকে একজন তো রিসার্চ কোঅর্ডিনেটর থাকতে হবে, একজন তো রিসার্চ কোঅর্ডিনেট করতে হবে, কারণ মানে someone has to take the responsibility, তাই না। তো যে কোঅর্ডিনেটর করবে he or she will actually try to brief the members of the group about the research idea। এই রিসার্চ আইডিয়ার ব্যাপারে তারা they will try to brief যে অ্যাকচুয়ালি কি আমাদের অবজেক্টিভসটা কি, আমাদের what is our main target, what is our research problem, বা what is the research gap, what we are trying to find out। so ওই জিনিসটা ব্রিফ করবে at the end of the briefing to encourage group members to seek clarification and more information as appropriate। তা আপনি একটা ফর্ম করলেন, ধরেন আপনার কাছে একটা আইডিয়া আছে, আপনি আমাদের আইটি সেক্টর নিয়ে কাজ করতে যাচ্ছেন, ইউ নো ইট ভেরি ওয়েল, তা আপনি আরো সিমিলার মাইন্ডেড সিমিলার লাইক মাইন্ডেড পিপল বের করবেন যারা আইটি ইন্টারেস্টে ইনভলভ বা আইটিতে ইন্টারেস্টেড। তো ওইদেরকে আপনি তারপরে ধরেন রিসার্চ আইডিয়াটা আপনি ব্রিফ করলেন তাদেরকে, এই আমরা করতে চাই। তো তাদের ক্ষেত্রে যেসব ক্লারিফিকেশন অবশ্যই তাদেরকে ক্লারিফাই করতে হবে, তাদেরকে তো সেম পেজে নিয়ে আসতে হবে, মানে ইউ হ্যাভ টু বি অন দ্য সেম পেজ। সবাই এক পেজে থাকলে তো তখন হচ্ছে যে আপনি আরো কিছু বের হবে, এক্স্যাক্টলি। সো ওই জায়গাটা পর্যন্ত তাদেরকে বুঝায় গাইড করে নিয়ে আসতে হবে। তারপরে to ask each member of the group including the originator of the research idea, originator মানে আমি যেটা বললাম, originator of the research idea to generate independently up to 3 specific research ideas based on the idea that have been described। তাহলে দেখেন কি বলছে, প্রত্যেকটা মেম্বারকে আপনি জিজ্ঞেস করবেন including the originator, যে নাকি মানে মানে ওই আইডিয়ার অরিজিনেটর of the research idea to generate independently up to 3 specific research ideas based on the idea that have been described। তার মানে যেটা করছেন এরকম যে 4 জন মেম্বার হয়, প্রত্যেকে আরো 3টা করে এর উপরে বেস করে আরো 3টা আইডিয়া বের করবে, বুঝছেন ব্যাপারটা। আপনি 4 জনকে নিলেন, 4 জনকে নেওয়ার পর ইনক্লুডিং দ্য অরিজিনেটর, ধরুন আর 3 জন, আপনি আরো 3 জনকে নিলেন, 3 জনকে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে
আপনি এই তিনজনকে বলবেন যে এইটার উপরে আরো 3টা করে রিসার্চ আইডিয়া, তার মানে তার আরো কয়টা হলো 12টা আইডিয়া, টোটাল একটা থেকে হয়ে যাচ্ছে কয়টা, সবাই যদি 3টা করে করে 4 জন মেম্বার হয় 12টা আইডিয়া বি জেনারেট। বুঝতে পারছেন? তারপরে এই স্লাইডগুলো তো আমি দিয়ে দিচ্ছি, রাইট? পাইছেন না সবাই? হ্যাঁ, পাইছেন তো? তারপরে দেখেন কি বলছে, to collect the research ideas in an unedited and non-attributable form and to distribute them to all the members of the group. এই যে 12টা আইডিয়া পাইলেন, আর 12টা আইডিয়াকে সবাইকে দিয়ে দেন। মানে ব্রাঞ্চে না একটা আইডিয়া থেকে কয়টা 12টা আইডিয়া জেনারেট হলো, এক একজনের মাথা থেকে at least 3টা করে। এই 12টা আইডিয়া এখন জাস্ট ডিস্ট্রিবিউট দেন তো প্রত্যেককে 12টাকে দিয়ে দিলেন। তাহলে প্রত্যেকজন 12টাকে দিয়ে দিলেন and form and to distribute them all to the members of the group. A second cycle of the process, step 2 to 4, in which individuals comment on the research ideas and revise their own contributions in the light of what others have said. তার মানে প্রত্যেকে এক একজন এক একটা করে বলছে, 4 জন মেম্বার আমার, তাই না? 4 জন মেম্বার এক একজন বলছে, এখন এই 12টা আইডিয়া সবাই মিলে 4 জন মিলে আবার ডিসকাস করবে, ঠিক আছে? দেখা গেল যে আমার মেম্বার কয়জন? 4 জন না? ধরেন 4 জন মেম্বার, 1 2 3 4, এক একজন 3টা করে আইডিয়া দিচ্ছে, তাই না? তাইলে এই 3টা জিনিসটার টোটাল মিলে হচ্ছে কয়টা? 12টা যখন আবার এটার মধ্যে ডিসকাশন হবে, এটার সাথে এটার কি কানেকশন, এটার সাথে এটার কি কানেকশন, সবাই মিলে বসে এটা করবে। তাহলে বুঝছেন what a brainstorming way concept, মানে how you can come up with the research ideas. It's a scientific method, right? Delphic technique. বুঝছেন ব্যাপারটা? তখন it is easier, মানে তখন আপনার যদি অনেক কোনো কিছু আপনি রিও দিয়ে থাকেন, সবগুলোর সাথে আপনি রিলেশন পাই করার ট্রাই করবেন 4 জনে মিলে, মানে ব্রেকডাউন করে জিনিসটাকে আপনি দেখতেছেন যে অ্যাকচুয়ালি হোয়াটস হ্যাপেনিং। তারপরে দেখেন a second cycle of the process, step 2 to 4 কি বলবো? আচ্ছা, এটা তো আমরা দেখলামই যে বলবে subsequent cycles of the process until a consensus is reached. এটা চলতে থাকবে, এই যে প্রসেসটা এটা চলতে থাকবে, একটা থেকে আরেকটা হবে, একটা থেকে আরেকটা হবে, একটা থেকে যাবে, এই যাওয়ার পরে until আমরা we came to a conclusion যে a consensus is reached. সবাই মিলে consensus মানে সবাই মিলে যেটা একটা মত পোষণ করে, একটা যে আইডিয়াটাকে আমরা বের করি ওটাকে আমরা বলি সাধারণত consensus বলে থাকি। বুঝতে পারছেন? সবার মতামত অনুযায়ী যে জিনিসটা যে না 4 জনে মিলে ডিসাইড করলাম এটা, দেখছেন হাউ ডিফাইন্ড ইট ইজ, কতগুলো মানে একটু ব্রড স্টেপস আপনি ফলো করে একদম ছেকে আপনি একদম নিয়ে আসবেন। বলা না যায় ছাকু নিয়ে করে যায়, ছেকে আপনি একবারে ওখানে আসবেন। এবার দেখেন, after you have given a research idea, you still need the preliminary study that includes. এত কিছু করার পরে রিসার্চ আইডিয়া বের করলেন, ঠিক আছে, আইডিয়া বলতে আসছে না, এখন কিন্তু ইটস জাস্ট অ্যান আইডিয়া স্যার, জি, ঠিক আছে? An idea can change your life, but you have to make that change, ঠিক আছে? You have to do it by yourself. তাহলে আমি জাস্ট আপনাদের আসলাম কোন পর্যন্ত? টপিকে আসলাম। টপিকের পরে তার অনেক কিছু আছে। Review the literature. After you have given a research idea, you still need the preliminary study that includes review the literature. Now go jump in and read almost around 500 to 1000 articles or 800 articles and be the master of that area. বুঝছেন? Now comes এতদিন জাস্ট হচ্ছে ওই টাইটেল আনসার আপনি রিসার্চ টপিকটা আনসার, এখন হচ্ছে আলটিমেট স্টোরি। নাও একদম রাত দিন বসে বসে খালি পড়বেন আর ওই জট ডাউন করবেন, লিখে রাখবেন কে কি বলছে এটা এক এক এরিয়া ভিত্তিক লিখে রাখবেন যে কি বলছে। ওটা করার পরে you have to review the literature, revisiting the techniques and informal discussions with people who have personal experience of and knowledge about your research ideas. আবার আমি দেখি কথা বলছে, রিভিজিট করো, লিটারেচার পড়ো, লিটারেচার তো অলরেডি পাবলিশড, এটা অলরেডি প্রুভেন, ভ্যালিডেটেড। তারপরে অলসো আবার বলতেছে যে তোমার ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্সে বা যে টেকনিক্স গুলো আছে, আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স নলেজ গুলো আছে, ওগুলোর উপর আবার আরো রিসার্চ করার জন্য those were important, discussions with people যে মানুষগুলো who have been personal experience of and knowledge about your research ideas, যাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে, talk to them.
বিকজ এভরিডে মানে দেয়ার ইজ সামথিং নিউ, মানে জেনারেশন অফ সামথিং নিউ, তাই না? প্রতিনিয়তই কিছু না কিছু নতুন জেনারেট হচ্ছে। তো ইউ হ্যাভ টু কিপ আপডেটেড। আমি চিন্তা করলাম 6 মাস আগে একটা ইনফরমেশন দিয়েছিলাম, ওটা দিয়ে কাজ চালাতে না। এমনও হয়েছে আপনি 3 বছর পরে রিসার্চ করে একটা জায়গায় আসছেন, আসার পরে এমন হয়েছে কি ওটা দেখা যাচ্ছে যে রিসেন্টলি কেউ পাবলিশ করছে। ফিলস ব্যাড যে মানে ইউ জাস্ট মানে একটু বিহাইন্ড হয়ে গেছে। আপনি দেখেন সেই আপনি জানেন না মোবাইলে কাজ করতেছে, কে কোথায় কি টপিক নিয়ে কাজ করতেছে আপনি তো জানেন। দেখা যাচ্ছে আপনিও এক যেটাতে করতেছেন ওটা নিয়ে আরেকজন করতেছে, করতে করতে একটা সার্টেন টাইমে দেখা গেল যে সেও পাবলিশ করছে, আপনারটা তাহলে ওটা কি হলো ব্যাকডেটেড। এটা একটা যে রিডান্ডেন্ট হয়ে যায়, মানে ওভারল্যাপিং মজা। ইটস এ বিগ চ্যালেঞ্জ, ঠিক আছে? মানে চিন্তা করেন আপনার 3 বছরের সব পরিশ্রম সব কিছু মানে শেষ না, কিন্তু ওখান থেকে আবার আপনাকে আরো নতুন কিছু বের করতে হবে, টপিক চেঞ্জ করে আবার আগাতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। আপনি তো একদম মানে জ্ঞান কখনো বিফলে যায় না, জ্ঞানটা আপনাকে সবসময় সমৃদ্ধ করে, কিন্তু তার যে একটা টার্গেট ছিল অ্যাকনলেজমেন্টটা হলো না। অ্যাকনলেজমেন্টটা যেটা আপনার অ্যাকনলেজমেন্টটা হচ্ছে ওটা একদম আরেকজন পেয়ে গেল জাস্ট বিকজ অফ টাইম ফ্যাক্টর। স্যার ওখান থেকে কি কিছু মডিফিকেশন করা যায়? অবশ্যই 100% ওখানে কিছু কি পুরো ওইটাই সম্ভবত ওয়ে আউট। ওইটাই একটা ওয়ে আউট যে ওখান থেকে আপনি আরো কিছু মানে ওটাকে আরো এক্সটেন্ড করে, বা হয়তো পারে আপনি তার সাথে আরো কোলাবোরেশন করলেন যে আপনি নিজে পাবলিশন করছেন যে ঠিক আছে আমি এতদূর আগানো ছিলাম। হ্যাঁ ওখানে আবার কিছু গ্যাপ আছে ইনোভেটিভ। হ্যাঁ ওখান থেকে নতুন কিছু রিসার্চ অল আবাউট কোলাবোরেশন। এটা ইন্ডিভিজুয়াল কিছু না, মানে আপনার এখানে একা কিছু না, কারণ এটা সোসাইটির জন্য করা হয়। মানে সোসাইটি বলতে আপনার মানে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য হোল কমিউনিটি এন্ড অল দ্যাট, তাই না? তো এটা একা কিন্তু কিছু না, মানে অলওয়েজ ক্রেডিট আমি বের করছি, এটা ক্রেডিট মানে রেজাল্টটা একার না, রেজাল্টটা তখন সবাই বেনিফিটটা হবে। এক্স্যাক্টলি কাজ আপনার একা করতে হবে, একা না গ্রুপে করতে হবে, কিন্তু হয়তো বেনিফিটটা সবাই পাবে। এবার আসেন হচ্ছে রিফাইনিং রিসার্চ আইডিয়াস। রিফাইনিং এর ক্ষেত্রে ইন্টিগ্রেটিং আইডিয়া, ইন্টিগ্রেট কিভাবে করব? The integration of ideas from these techniques is essential if your research is to have a clear direction and not contain a mismatch between objectives and your final research report. Now, integration is very important. You know, from these techniques, your research is to have a clear direction. A clear direction, কোন দিকে move forward করতেছে। আপনি একটা জাহাজ নিয়ে সাগরে নামবেন, আপনার যদি ডাইরেকশন না ক্লিয়ার থাকে আপনি তো জানেন না কই যাচ্ছে, সাগরটা তো অথই সাগর হারাই যাবে। আপনি কোন দিকে মুভ করবেন, একটা ইউ নিড এ ক্লিয়ার ডাইরেকশন যে আমি কোন দিকে হ্যাভ টু মুভ, and not contain a mismatch between objectives and your final research report. আপনি অবজেক্টিভ লিখছেন একটা, আমার উদ্দেশ্য এটা, কিন্তু আপনি দেখা গেছে যে দিছেন আরেকটা, তাহলে তো মিসম্যাচ হওয়া যাবে না। ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইজ অ্যালাইনড, ঠিক আছে? ইন্টিগ্রেটেড একটা অ্যাপ্রোচ, যে আমি যা লিখছি, আমি যে উদ্দেশ্য নিয়ে শুরু করছি ওই উদ্দেশ্য অনুযায়ী আমার রেজাল্টটা বা আউটকামটাও দ্যাট আর অ্যালাইনড। Your defining ideas will complete when you are able to say, I'd like to do research on. I would like to do research on, and you can bridge the gap হবে to start a serious research. এখানে সরি ভুল আছে, গ্যাপ হবে। কত নম্বর স্লাইড ছিল এটা? স্লাইড নম্বরটা কত ছিল এটা? বুঝে দেখছেন, এখন বলছেন ইউ ক্যান ব্রিজ দ্য গ্যাপ টু স্টার্ট আ সিরিয়াস রিসার্চ। ওই রিসার্চের যে গ্যাপটা আছে ওটাকে ব্রিজ করতে হবে। মানে ব্রিজ কেন করে মানুষ? এই পার থেকে ওই পারে যাওয়ার জন্যই তো, যাতে ইজিলি যেতে পারে, ওইটাই তো মানে ব্রিজিং করা। তাহলে 23 নম্বর স্লাইড। হ্যাঁ, and 24 আছে আমরা। Defining topics given by your employing organization. You will have to weigh the advantage of doing something useful to the organization against the disadvantage of a potential lack of personal motivation. তার মানে আপনাকে ওয়ে করতে হবে advantage of doing something useful to the organization. আপনি you are trying to do something useful to the organization against the disadvantage of a potential lack of personal motivation.
আপনার পার্সোনাল মোটিভেশন যদি না থাকে তাহলে তো আপনি ইউজফুল মানে ইউ ক্যানট ব্রিং আপ সামথিং ইউজফুল, আপনি তো ওটার ওয়েটটাই বুঝবেন না। তো আপনার নিজস্ব পার্সোনাল ইন্টারেস্টও থাকতে হবে। আপনি যদি ইফ ইউ আর নট ইন্টারেস্টেড উইথ দ্যাট টপিক তাহলে কিন্তু এটা হবে না। এন্ড ইউ নিড টু অ্যাচিভ আ ব্যালেন্স, ঠিক আছে? ব্যালেন্স করা লাগবে। আর আপনার যারা একদম ইন্টারেস্ট নাই কিন্তু অর্গানাইজেশন ওটার উপরে মানে ওটা ইয়া দিচ্ছে, ওটা যদি আপনি কম্বাইন না করতে পারেন, ব্যালেন্স না করতে পারেন, তাহলে ইট উইল বি ডিফিকাল্ট। সো আপনার ইন্টারেস্টের সাথে অর্গানাইজেশনের গোলসের সাথেও কি ম্যাচ হবে, ম্যাচ হইতে হবে, তাহলে তো ঝামেলা। আপনি চাচ্ছেন না আমি আপনাকে জোর করে এই জিনিসটা করাচ্ছি, তাহলে তো ভালো কিছু আসবে না। টার্নিং রিসার্চ আইডিয়াস ইনটু রিসার্চ প্রজেক্টস। এখন হচ্ছে কথা যে রিসার্চ প্রজেক্টে কেমনে নিতে পারি। এখন হচ্ছে আসল কথা আসছি। রাইটিং রিসার্চ কোয়েশ্চেন্স, ফার্স্ট অফ অল, যে একটা রিসার্চ আইডিয়াকে কিভাবে একটা রিসার্চ প্রজেক্টে নেওয়া যায়। So first of all, I will try to write research questions. One of the three criteria of your research success will be whether you have a set of clear conclusions drawn from the data you have collected. তার মানে রাইটিং রিসার্চ কোয়েশ্চেন, এখানে দেখতে হবে যে আপনি যে আপনার ডেটা থেকে যে ডেটাগুলো কালেক্ট করছেন সেই ডেটা থেকে আপনি একটা ক্লিয়ার কনক্লুশন ড্র করতে পারেন কিনা, যে এটার জন্য এটা হচ্ছে, এটার জন্য এটা দায়ী। বুঝতে পারছেন ব্যাপারটা? একটা ক্লিয়ার কনক্লুশন, ফেক কোনো কিছু রাখা যাবে না, যে হইতেও পারে না হইতে পারে এই ধরনের কথা বলা যাবে না। It has to be concrete. বুঝছেন? যে one of the three criteria of your research success will be whether you have a set of clear conclusions drawn from the data you have collected. A set of clear conclusions থাকতে হবে। Moreover, the extent to which you can do that will be determined largely by the clarity with which you have posed your initial research question. We research topic under কিন্তু যে আমরা পড়ছি না, research objectives, research questions, these things come under that. So এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। মানে এই যে আপনি যে রিসার্চ কোয়েশ্চেনগুলো করছেন, এই রিসার্চ কোয়েশ্চেনগুলো লার্জলি বাই দ্য ক্ল্যারিটি উইথ হুইচ ইউ হ্যাভ প্রসেসড ইউর ইনিশিয়াল রিসার্চ কোয়েশ্চেন। আপনি রিসার্চ কোয়েশ্চেনটাকে কতটুকু সুন্দরভাবে এবং ক্লিয়ারলি মানে ডিফাইন করছেন সেটা হচ্ছে ফ্যাক্ট, বাট ইউ হ্যাভ আনসার্ড দোজ কোয়েশ্চেনস যতটুকু ক্লিয়ারলি আপনি করতে পারছেন। সো ওই জিনিসটার উপরেও কিন্তু ডিপেন্ড করবে। আপনারা কি বুঝতে পারতেছেন? একটু বোরিং, বাট আই ক্যানট হেল্প ইট। মানে these are the steps that you have to follow. না স্যার, এর কিন্তু কি ব্রেইনস্টর্মিং হচ্ছে যে আসলে আমরা কি নিয়ে কি টপিক নিয়ে আসলে রিসার্চটা অত বোরিং লাগছে না স্যার, তাই হয়তো আপনার বলার ইয়েতে হতে পারে। ক্লাসটা যদি আরেকটু শুরু থেকে হতো এইটা আমাকে না মানে এটা আমার স্যার সিচুয়েশনটা বুঝতে পারতেছি। হ্যাঁ। মানে লাঞ্চ আওয়ারের পরে তো বুঝছি, সবাই একটু জিমানি চলে আসে, টায়ার্ড লাগতেছে। সবাই একটু চা নাস্তার ব্যবস্থা রাখে। চাটা খাইলে না, একটু চা আর টপিকটা ইন্টারেস্টিং স্যার। তারপরে দেখেন যে ডিফাইন রাইটিং রিসার্চ কোয়েশ্চেন্স। তো এখানে যেটা বলছে যে রিসার্চ কোয়েশ্চেন্স কি কি বললো, যে আমরা রিসার্চ কোয়েশ্চেন্স কিভাবে লিখতে পারি। ডিফাইনিং রিসার্চ কোয়েশ্চেন ইজ নট এ স্ট্রেট ফরওয়ার্ড ম্যাটার। আপনি মন চাইলে একটা কোয়েশ্চেন লিখে দিলাম, ব্যাপারটা তা না। It is important that the question is sufficiently involved to generate the sort of project that is consistent with the standards expected of you. তার মানে আপনি মন চাইলে একটা লিখবেন তা না, এটা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড ব্যাটারও না। এটা হচ্ছে কোয়েশ্চেনটা সাবজেক্ট আপনি কিভাবে ডিজাইন করবেন কোয়েশ্চেনটা, এটা ডিপেন্ড করবে যে আপনার প্রজেক্টের উপরে এবং কনসিস্টেন্ট স্ট্যান্ডার্ডস যেটা এক্সপেক্টেড, যেটার উপরে কি আমি করতে হবে এবং আপনার এক্সপার্টিসের উপরেও জিনিসটা ডিপেন্ড করবে যে আপনি কতটা এক্সপার্ট। মানে ওই এক্সপার্টিস বা স্কিল সেটস বা নলেজটা আপনার কিভাবে হবে, ওই ক্যাপাবিলিটিসটা গ্রো করবে যখন আপনি করবেন। When you study, when you do the research, when you talk to other people, when you go to industry experts, when you deal with other industry trade reports, কি মাথায় দিয়ে এমনি জিজ্ঞেস করবে তখন অনেক কথা। 500 আর্টিকেল পড়ে আসলাম, পরে আসলেন, ইন্ডাস্ট্রি এক্সপার্টের সাথে কথা বললেন, ই করলেন, করার পরে তো তখন এমনিই আপনার মাথায় জিজ্ঞেস করবে যে অনেক কিছু, এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে, অনেক কিছু এমনি ঘুরতে পারতে থাকতে হবে। দেখবেন আপনি অনেক কিছু পড়ার পরে কিন্তু মানুষ এই যে স্বাভাবিক বই যারা পড়ে তাদের মাথায় কিন্তু দেখবেন যে অনেক বুদ্ধি থাকে, তাই না? যে বই পড়লে মানুষের জ্ঞান বৃদ্ধি, কেন বই অনেক হ্যাঁ আইডিয়া লিস্টার আমাদের হ্যাঁ অনেক বই পড়ে ছেড়ে আবার আমাদেরও পড়তে উৎসাহিত করে। উৎসাহিত করে। তো এক্স্যাক্টলি, তো পরে যেহেতু তার মানে সে বই লিখতে হলে বই পড়তে হবে, এটাও ফ্যাক্ট। কারণ যে বই লেখে তার বই পড়াও লাগে, বই না পড়ে কিন্তু বই লেখা যায় না, এটাও মানেন তো। তো ব্যাপারটা এরকমই যে রিসার্চ করতে হলে আপনার রিসার্চ করতে মানে এটার আইডিয়া রাখতে হবে। তো তখন ওই এক্সপার্ট এই আপনার যে মানে যে এক্সপেরিয়েন্সটা আপনি গ্যাদার করছেন বা যে এফর্টটা আপনি দিয়েছেন ওখান থেকে ইউ উইল বি এবল টু রাইট দোজ রিসার্চ কোয়েশ্চেনস। It is perhaps more likely that we will fall into the trap of asking research questions that are too difficult. এখন এতটাও করা যাবে না যে আমি অনেক এক্সপেরিয়েন্স এমন কোশ্চেন করলাম যেটা অ্যানসারই করা পসিবল না, মানে এখন ঠিক আছে, মানে which is way beyond my capability,
ওইটাও না, you have to make something question that could be answered, right? মানে আপনার সাধ্যের বাইরে যদি চলে যান তাহলে তো that's not going to work, তাই না? So you have to come up with at least something যেটা নাকি আপনার as part of that unrealistic question করা যাবে না, যেটা realistic না, answerable না, ওরকম question করা যাবে না। Questionটা has to be realistic, যেটা that can be answered. The pitfall that you must avoid at all costs is asking research questions that will not generate new insights. এটা তো আমি ফার্স্ট থেকে বলে আসতেছি, যদি নতুন কোনো কিছু তথ্য না আসে, নতুন কোনো ইনসাইটস না আসে, there is no point of doing that research. That will be just an overlapping or একটা মানে আপনার রিপ্লিকেট করা ছাড়া কিছু সমান আসে। Because it's already there, আপনি যে জিনিসটা আছে ওই জিনিসটা আপনি আবার রিপিট করতেছেন, তো লাভটা কি, তাই না? It is often a useful starting point in the writing of research questions to begin with one general focus research question that flows from your research idea. At a general focus নিয়ে পড়াটা ভালো হয়, হ্যাঁ? It is often a starting point in the writing of research questions to begin with a one general focus. মানে একটা, কারণ কোয়েশ্চেনে তো ধরেন আমি যে এন্টারপ্রেনারিয়াল মার্কেটিং করছি, এন্টারপ্রেনারিয়াল মার্কেটিং এ তো অনেকগুলো ভাগ আছে, মার্কেট ওরিয়েন্টেশন আছে, হ্যাঁ, তারপরে আপনার ক্যাপিটাল ওরিয়েন্টেশন, অনেকগুলো 3-4টা ওরিয়েন্টেশনস মিলে আপনার এন্টারপ্রেনারিয়াল মার্কেটিং, মানে এন্টারপ্রেনারিয়াল মার্কেটিংটা যখন আপনি তো এক একটা কি ফোকাস এক এক দিকে না, এই প্রত্যেকটার উপরে আবার আপনার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, এগুলা কিন্তু আপনার ফ্রেমওয়ার্কের মধ্যে দেখাইতে পারে। তাহলে তার মানে আপনি যদি একটাকে দেখা যাচ্ছে যে একটা কোশ্চেন করবেন সাধারণত একটা জেনারেল ফোকাস নিয়ে, ধরেন আমি মার্কেট ওরিয়েন্টেশন নিয়ে করতেছি, ঠিক আছে, বা রিস্ক টেকিং নিয়ে করতেছি। এন্টারপ্রেনারিয়াল মার্কেটিং এর ওয়ান অফ দ্য ক্রুশাল ফ্যাক্টর হচ্ছে রিস্ক টেকিং। তো রিস্ক টেকিংটা নিয়ে আমি করতেছি, তাহলে আমার জেনারেল ফোকাসটা আমি মানে মার্কেট ওরিয়েন্টেশন আর রিস্ক টেকিংটাকে একসাথে কম্বাইন করে ফেলবো। যে কোশ্চেনটা করবো সেটা হচ্ছে আমার রিলেটেড টু রিস্ক টেকিং, আবার যেটা আমার মার্কেট ওরিয়েন্টেশন মানে রিলেটেড টু মাই কাস্টমার, সেটা হচ্ছে কাস্টমারের জন্য। হোয়াট দ্য পয়েন্ট? কনসাল্টিং ইওর প্রজেক্ট টিউটর, যেটা আমার সুপারভাইজারের সাথে করা লাগে, ঠিক আছে, যে মানে ইউ হ্যাভ টু কনসাল্ট, হ্যাঁ আই ওয়ান্ট টু কাম আপ উইথ দিস কোশ্চেন, সো হাউ ফার আই ক্যান গো, সো এই জিনিসগুলো ইউ হ্যাভ টু conduct a brainstorming session with your peers or use the Delphi techniques. ওই যে Delphi techniques এর যে রুলসগুলো ছিল সেটা আপনি ফলো করবেন, or you do the brainstorming session with your peers. এই স্টেপসগুলো ফলো করলে it will be easier for you to come up with the research questions. জি স্যার, এই প্রসেসগুলো ফলো করে যখন একটা রিসার্চ কোশ্চেনিয়ার তৈরি হয়, এটা ভ্যালিডেট হয় কিভাবে, যে মানে পরবর্তীতে আপনি কি করে ভ্যালিডেট করবেন আমাকে যে আমি এই প্রসেসগুলো ফলো করে এটা করছি, নাকি এটা শুধুমাত্র ইয়েতেই থাকে, যেমন কনসাল্ট করলাম প্রজেক্ট টিউটর, উনি তো শুনলেন, আমাকে হেল্প করলেন, আমি আরো আগায় গেলাম, একটা পর্যায়ে একটা কোশ্চেনিয়ার দাঁড়ায় গেল, হয়ে গেল? নো, এখানে কথাটা হচ্ছে যে আপনি যেটা বলছেন ঠিক আছে, যে আমি প্রোগ্রেসগুলো ফলো করছি না, অ্যাট লিস্ট মানে ইওর ডেটা উইল স্পিক ফর ইউ, না? আপনি যে ডেটাগুলো ফাইন্ড করছেন এই ডেটাগুলো তো আপনাকে জাস্টিফাই করতে হবে, আপনাকে লিখতে হবে আমি কোনটা কোনভাবে কালেক্ট করছি, কেন কালেক্ট করছি, এটা তো আপনাকে জাস্টিফাই করতে হবে। সো ভ্যালিডেট মানে ওনারা করা লাগবে না, আপনার নিজের ভ্যালিডেশন নিজেকে করতে হবে, যে স্যার আমি এটা এইভাবে কালেক্ট করছি, এটা জাস্টিফিকেশন কি, বা এটা রিজনিং কি, স্যার এটা রিজনিং এই কারণে আমি এদের কাছ থেকে নিচ্ছি কাজ এই জিনিসটা, ওই ভ্যালিডেশনটা আপনার নিজস্ব দিতে হবে, তারা হচ্ছে দেখবে যে এটা ভ্যালিড কিনা। বুঝছেন ব্যাপারটা? সরি, হ্যাঁ, ভ্যালিডেশনটা হচ্ছে নিজেকে করতে হবে, যে আমি এই প্রসেসটা ফলো করেছি, এন্ড আপনার ফাইনাল ভ্যালিডেশনটা হচ্ছে আপনি যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসটা করবেন, স্ট্যাটিস্টিক্যাল যে রেজাল্ট আসবে ওই রেজাল্ট উইল স্পিক ফর ইউ, যে হ্যাঁ আপনি কাজটা ঠিক করছেন কি করেন নাই, সে বুঝতে পারবে হচ্ছে রেজাল্টটা দেখে, বুঝতে পারছেন? মানে হি উইল আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য রেজাল্ট। What the point? So সবকিছু সিস্টেমেটিক্যালি, এখানে there is no মানে আপনি এখানে কোনো যে লুপহোলস নাই, যে আপনি এখানে মানে কোনো কিছু চেঞ্জ করে, মানে আমি আসলে যে অডিটিং ফ্যাক্টরটা চিন্তা করছি, অডিটিং এ আপনি চেঞ্জ করে হ্যাঁ করেন সব ঠিক, আপনি বললেন আমি করছি, আপনি জাস্টিফাই করলেন, তো জাস্টিফিকেশন তো আপনারই দিতে হবে, কিন্তু আলটিমেটলি আবার সেটা তো রেজাল্টে যখন আসবে রেজাল্টে গিয়ে তো ধরা খাই যাবে, বুঝলেন না? কারণ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করবেন, ওরা তো আর ভুল রিপোর্ট দিবে না, ওরা আপনি যে ডেটা দেবেন ডেটার অনুযায়ী কাজ করবে, তাহলে যদি দেখে যে এখানে এক্সেপশনস আছে মানে ডিফারেন্স আছে, তাহলে তো সমস্যা। আমি বেঞ্চমার্কটা নিয়ে করতেছি। বুঝছেন ব্যাপারটা? এইবার হলো কি আমাদের আমরা আসলাম হচ্ছে টার্নিং রিসার্চ আইডিয়াস ইনটু রিসার্চ প্রজেক্ট এন্ড রাইটিং রিসার্চ অবজেক্টিভস। এখন ছিলাম কোশ্চেনসে
রিসার্চ কোশ্চেনস এর পরে এবার আসছে কোথায় আমরা রিসার্চ অবজেক্টিভস। এটা কিন্তু ডিটেইলে আপনাদেরকে एग्जांपल মানে বোঝানো হচ্ছে মানে ঠিক আছে। সো অবজেক্টিভস গুলোতে যদি দেখেন যে অবজেক্টিভস আর মোর জেনারেলি অ্যাকসেপ্টেবল টু দ্য রিসার্চ কমিউনিটি অ্যাজ এভিডেন্স অফ দ্য রিসার্চার্স ক্লিয়ার সেন্স অফ পারপাস এন্ড ডাইরেকশন। তার মানে কি মোর জেনারেলি অ্যাকসেপ্টেবল কি টু দ্য রিসার্চ কমিউনিটি অ্যাজ এভিডেন্স, এই যে গ্রহণযোগ্য করা মানে প্রমাণ স্বরূপ অফ দ্য রিসার্চার্স ক্লিয়ার সেন্স অফ পারপাস এন্ড ডাইরেকশন। আপনি যে পড়াশোনা করছেন আপনার যে পারপাসটা ক্লিয়ার এবং ডাইরেকশনটা যে ঠিক আছে সেটাই হচ্ছে যে আপনার অবজেক্টিভস দেখে বোঝা যায়। বুঝতে পারছেন ব্যাপারটা? Your objective will say that you have a clear purpose and direction. মানে আপনার ম্যাপের মতো, আপনি যখন ম্যাপ ডিজাইন করছেন ম্যাপের ডিরেকশন দেখে বোঝা যাবে যে ওই অবজেক্টিভটা হচ্ছে যে আপনার দেখাবে যে আমি এইভাবে যাব, ওখান থেকে এই রুট ফলো করে এখানে যাব, ওইটাই হচ্ছে যে আপনার অবজেক্টিভস। তো ওইটা কিভাবে বোঝা যাবে? ক্লিয়ার সেন্স অফ পারপস এন্ড ডিরেকশন। To greater specify and research or investigate questions. Led to greater specificity. যে led to greater specificity, আপনার পারপস এন্ড ডিরেকশন যখন ক্লিয়ার থাকবে তাহলে দ্যাট উইল লিড টু কি হবে? গ্রেটার স্পেসিফিসিটি না, মোর একদম মানে রিফাইন্ড, একদম টু দ্য পয়েন্ট, অন দ্য পয়েন্ট যেটাকে বলে, স্পেসিফিক হবে, স্পেসিফিসিটি হবে এন্ড দেন রিসার্চ অর ইনভেস্টিগেট কোশ্চেনস। বুঝতে পারছেন? এই কোশ্চেনগুলো আপনাকে ইনভেস্টিগেট করার জন্য কোশ্চেনগুলো যে করবেন এটা আপনাকে ইনভেস্টিগেট করা লাগবে। একটা সেকেন্ড। হ্যালো, হ্যাঁ ইয়া আমরা আজকে এখানে শেষ করব, ঠিক আছে? রানিং রিসার্চ আইডিয়াস এন্ড রিসার্চ প্রজেক্ট থেকে নেক্সট ক্লাস আমরা ড্রাইভিং দ্য রিসার্চ প্রপোজালটা দেখে আরেকটা ইয়া করে মেইনলি আমাদের মিড টার্মটা হবে 3টা চ্যাপ্টারের উপরে, ঠিক আছে? দেয়ার উইল বি 3 চ্যাপ্টারস। তো নেক্সট ক্লাসে আমরা একটা শর্ট চ্যাপ্টার শেষ করব। তো এইটা শেষ করে আর আমাদের সবটা আরেকটা স্লাইড আছে, এটা শেষ করে আমরা আরেকটা শর্ট ইয়া শেষ করব, বুঝছেন? সো এটা করলে মানে উইল বি রেডি ফর আওয়ার মানে নেক্সট ক্লাসে আমরা আরেকটা মিডের আগে একটা ক্লাস পাবো। সো এই 3টা চ্যাপ্টারের উপরে উই উইল হ্যাভ আওয়ার মিড টার্ম। স্যার মিড টার্ম প্রশ্ন কি এমসিকিউ টাইপের আছে? MCQ short question. বুঝছেন? তাহলে দেখেন টার্নিং রিসার্চ ফাইনালি the importance of theory in writing research questions and objects. Theory importance টা কি? Theory obviously important. কারণ আমরা 500-600 আর্টিকেল পড়তে বলতেছি কেন? এই থিওরির জন্যই তো। ঠিক আছে? The material included in textbooks is theory, whereas what is happening in the real world is practice. টেক্সটবুকে যেটা আছে সেটা হচ্ছে আপনার থিওরি এবং what is happening in the real world is practice. ওই থিওরিটা কিন্তু সাধারণত প্র্যাকটিস করা হয়, তাই না? It is a short step from the why research question to the testing of an existing theory in a new situation or the development of your own theory. Theory is very important. কারণ আপনি যখন রিসার্চ করা লাগবে একটা থিওরি সাপোর্টেড করতে হবে। আপনি যে কোনো একটা থিওরি নিয়ে কাজ করতে হবে। আপনি যে লিটারেচার রিভিউ করবেন সেটার ক্ষেত্রে আপনি ইউ হ্যাভ টু ডেভেলপ কাম আপ উইথ দ্য থিওরি অ্যাজ ওয়েল। ওই থিওরিটা করতে গেলে আসবে টেক্সটবুক থেকে অলরেডি এস্টাবলিশ থিওরি। এই থিওরিটা কিভাবে আপনার রিসার্চের সাথে কাজে লাগাচ্ছে, একটা থিওরি হতে পারে, দুইটা থিওরি হতে পারে, বাট মানে বেশি থিওরি হলে আবার ইট উইল বি মোর কমপ্লেক্স, বুঝছেন? So at the development of your own theory, this may be expressed as a hypothesis, যেটা আমরা বলি it might happen, might not happen, that is to be tested. Hypothesis টাই মেইনলি টেস্ট করা লাগে আমরা statistical analysis থ্রুতে, or the eventual answer to your research question may be the development or amendment of a theory. অথবা আপনি যদি কোয়ালিটেটিভ রিসার্চ করেন তাহলে হাইপোথিসিসের যে অ্যানসারটা আসবে, এইবার হাইপোথিসিসের অ্যানসার ইভেন্চুয়াল যে অ্যানসারটা হবে রিসার্চ কোশ্চেনে, সেটা উইল বিকাম আপ অ্যাজ আ ডেভেলপমেন্ট অফ আ থিওরি। আপনি একটা নতুন থিওরি এস্টাবলিশ করবেন। দেখা গেল আপনি ওই পুরান থিওরিগুলো নিয়ে কাজ করে আপনি নতুন একটা ইনসাইট আনলেন, বা এমন হলো এটা দিয়ে কাজ করে আপনি ইউ কাম আপ উইথ আ নিউ থিওরি। বুঝতে পারছেন? তো দ্যাট হোয়াট ইজ ইওর মানে ইম্পর্টেন্স অফ থিওরি রাইটিং রিসার্চ কোশ্চেনস এন্ড পেপার। আপনার বুকে যে থিওরি এস্টাবলিশ থিওরিগুলো আছে এটাও আপনার রিসার্চে কাজে লাগবে। Otherwise you will use them to find something new. Otherwise দেখা যাচ্ছে যে আপনি একটা নতুন নিজে একটা নতুন থিওরি এস্টাবলিশ করবেন। বুঝতে পারছেন? আজকে 30 পর্যন্ত শেষ, মনে রাখেন সবাই। নেক্সট ক্লাসে আমরা যে 8টা স্লাইড আছে এটা আমরা শেষ করব, শেষ করে we will move into another chapter. ওই ছোট একটা চ্যাপ্টার উপরে মানে ওইটা ছোটই রাখবো যাতে আমরা নেক্সট ক্লাসে শেষ করে দিতে পারি। শেষ করে we will be having মানে our midterm on those 3 chapters. আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু কাইন্ডলি আমাকে একটু 14 তালায় কেউ দিয়ে যায়, ঠিক আছে? আমার একটু নিচে ওই আমাদের ডিপার্টমেন্টালি আছে তো, ঠিক আছে? স্যার আপনার তো 12টা থেকে ফ্রি নেই স্যার। না আমার আগে বাকি আছে। আর এটা একটু দেখেন তো ভিডিওটা হচ্ছে কিনা, ওটা একটু বন্ধ করে দেন ভিডিওটা।